সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিকম্যান অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। দর্শক, আমি আজকে কথা বলবো একটি অতি আলোচিত বিষয় নিয়ে, যেটি গতকালকে ঘটেছে। সেটি হলো যে সচিবদের একটি বৈঠকে সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরিকল্পনা সচিব, সব মানে অনেক বড় বড় পর্যায়ের যে সচিবেরা, যা সিনিয়র সচিব পদমর্যাদা এবং উল্লেখযোগ্য যে সচিবালয়গুলোর দায়িত্বে রয়েছেন এমন সচিবরা ছিলেন। সেখানে জনপ্রশাসন মন্ত্রীও উপস্থিত ছিলেন। তো সেখানে তারা বেশ কিছু তাদের দাবি দেওয়া পেশ করেছেন। এই দাবি দেওয়ার মধ্যে সবচেয়ে যেটি বেশি আলোচিত হচ্ছে, ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটি হলো যে এই আমলারা তাদের সন্তানদের লেখাপড়ার জন্য একটি বিশেষ বিশ্ববিদ্যালয় চেয়েছেন। তো এর প্রেক্ষিতে কেউ বলছে যে তাদের বসবাসের জন্য এখন আলাদা পৃথিবী দরকার, আলাদা দেশ দরকার, বা স্বর্গে বসবাস করার জন্য তাদের আলাদা স্বর্গ দরকার, বা জাহান্নামে বসবাস করার জন্য তাদের জন্য আলাদা জাহান্নাম প্রয়োজন, যেখানে এই চোর ছাচোররা থাকবে, সেখানে ওই একই জায়গায় একই আগুনে পুড়বে। এই রকম যারা আমলা নামধারী, যারা কি বলবো, যে অতি মূল্যবান চোর, মানে হাই প্রোফাইল চোর, এই হাই প্রোফাইল চোর যারা, তারা ওই যে পাড়ার সামাজ চোরের সঙ্গে একই আগুনে পুড়বে। এই জিনিসটাও কিন্তু খুবই একটা দৃষ্টিকটু বিষয়। সেই জন্য জাহান্নামেও তাদের জন্য একটা আলাদা কোটা রাখা উচিত, যে কোটা একটি বিশেষ আগুনের মাধ্যমে এই আমলাদেরকে পোড়ানো হবে। এটা অনেকে বলছেন আর কি। তো এইগুলো আলোচনায় না যায়, মূল আলোচনা হলো যে এই যে তাদের যে দাবিনামাগুলো, এই দাবিনামায় কী কী ছিল, দাবিনামায় আর অন্যান্য যে বিষয়গুলো ছিল তার সঙ্গে যে বিষয়গুলো উল্লেখযোগ্য সেগুলোর মধ্যে হলো তারা নতুন গাড়ি চাচ্ছেন। তাদের যে পুরাতন গাড়িগুলো আছে সেগুলো গাড়ি চাচ্ছেন, তাদের অবকাঠামোগত কিছু উন্নয়ন, এগুলোর কথা বলা হয়েছে, তাদের বেতন ভাতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলা হয়েছে। যে দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একটি হলো সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা হচ্ছে, সেটি নিয়েও একটু কথা বলবো। আরেকটি বিষয় যেটি নিয়ে আমার কথা বলা উচিত, সেটি নিয়ে আমি একটু কথা বলবো। সেই দুটি বিষয়ের একটি হলো এই যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি আমলাদের সন্তানদের জন্য, আর দ্বিতীয়টি হলো মোবাইল কোর্টকে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা তারা বলেছেন। তো একে একে আলোচনা করি। প্রথমত, তারা যেটা বলছেন যে তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রয়োজন। তো তাদের সন্তানদের জন্য কেন আলাদা বিশ্ববিদ্যালয় প্রয়োজন? তাদের সন্তানরা কি আলাদা উদ্ধার করেছেন? এমনিতেই তো তাদের খাওয়া পড়া ভরণ পোষণ সব জনগণের টাকায় হচ্ছে। প্রথমত জনগণের টাকায় হচ্ছে, দ্বিতীয়ত জনগণকে চুষে তাদের কাছ থেকে মেরে ধরে নিয়ে যাচ্ছে, তারা নিয়ে গিয়ে কামাই করে নিজেরা খাচ্ছে, নিজেদের সন্তানকে পালছে, এবং সেই সন্তানেরা শরীরে গতরে চর্বি জমিয়ে নিজেদেরকে এলিট ক্লাস ভাবা শুরু করছে। এসি থেকে যারা বেরুলেই যাদের গরম লাগছে, এসি গাড়ি থেকে যারা নামতে পারে না, যারা বড় বড় স্কুলে পড়াশোনা করে, যারা সমাজের সাধারণ মানুষের সাথে মিশতে পারে না, এই লোকদেরকে চুষে খাওয়া টাকা নিয়ে। তো এই কারণেই কি তাদের আলাদা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, যে চাষার ছেলে, মুটের ছেলে, সাধারণ একটি লোকের ছেলের সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়বে একজন আমলার ছেলে? বিষয়টি তো আসলে খুবই মানে অপমানজনক হয়ে যায়। কারণ তারা এখন দেশের মালিক আলটিমেটলি। কারণ এই যে সরকার, ফ্যাসিবাদী সরকার, তারা যে গণতন্ত্র হত্যা করে দেশে যে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে, এই ক্ষমতায় টিকে থাকার পেছনে তাদের সবচেয়ে বড় দুটি উইং হলো পুলিশ এবং প্রশাসন। তো পুলিশেরা যাচ্ছে তাই যথেচ্ছাচারী করে বেড়াচ্ছে যেখানে সেখানে, কিন্তু আমলারা ওই পরিমাণে ন্যাংটা হতে পারছে না। এজন্য তারা খুবই কষ্ট পায় যে পুলিশ হলে আমি যে পরিমাণ ল্যাংটা হতে পারতাম, কিন্তু আমলা হয়ে ওই পরিমাণ ল্যাংটা হতে পারছি না। কেন যে আমলা হলাম, ভদ্রলোকের ভেষ ধরতে গেলাম? পুলিশের মতো ল্যাংটা থাকাই ভালো ছিল, টাকা আরও দুটো বেশি কামাই হতো। তো সেই জায়গা থেকে তারা এখন মনে করছেন যে পুলিশেরা এত সুযোগ সুবিধা যেহেতু পাচ্ছে, তো আমরাও তো সেরকম সুযোগ সুবিধা পাওয়া উচিত। এবং তারা নিজেদেরকে এলিট ক্লাস ভাবা শুরু করেছেন। যেমন ব্রিটিশরা একসময় তাদের যে ক্লাবগুলো ছিল, সেই ক্লাবগুলোতে সাইনবোর্ড ঝুলিয়ে রাখতো যেখানে কুকুর এবং এই ভারতীয়দের প্রবেশ করা নিষেধ। তো এই যে এলিটিজম,
সেই সময়ে ব্রিটিশদের সময়ে ছিল, সেই এলিটিজম এখন কিন্তু আমাদের আমলারাও নিজেদের মধ্যে ফিল করতে শুরু করেছেন। ওই সময়ের যে অপমান, সেই অপমানের একটা ব্যালেন্স করতে শুরু করেছে। যে সেই সময়ে ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, তারা কুকুর এবং আমাদেরকে ক্লাবে প্রবেশ করতে দেয়নি, আমাদের সঙ্গে কুকুরকে একই লেভেলে নিয়ে এসেছে। তো এখন বর্তমানে দেশে যে শাসন ব্যবস্থা চলছে তাতেও কিন্তু একই অবস্থা। যারা আওয়ামী লীগ করে, যারা পুলিশ বা যারা প্রশাসন বা যারা সেনাবাহিনী, এইরকম অল্প কিছু লোক যারা অঘোষিতভাবে নিজেদেরকে এলিট কাতারে উন্নীত করেছেন, তারা ব্যতীত বাকি দেশের জনগণ যারা রয়েছে তারা কিন্তু এই কুকুরের পর্যায়ে আছে। আমাদেরও কিন্তু এখন এই কুকুরের মতো প্রবাসী প্রবেশাধিকার সীমিত করা হচ্ছে, এবং তারই একটি নজির যে আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে তাদেরকে। মানে সেনাবাহিনীরা আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে তাদের সন্তানদেরকে, বিইউপিতে, এমআইএসটিতে, তো আমলারা কী দোষ করলো? তো এই সেনাবাহিনীরও যে অবস্থা, যে দেশের এই সাধারণ জনগণের টাকা দিয়ে পেলে পুষে তারা বলে যে ব্লাডি সিভিলিয়ান, তো এই একই অবস্থা এখন আমলাদের হয়েছে, যে তারা এখন এই দেশের মানুষের টাকা চুষে খেয়ে এখন দেশের মানুষদেরকে এখন ব্লাডি ডগস পরিণত করছে ব্রিটিশদের মতো। মানে ব্রিটিশ যে কালচার, যে আমরা যে দাস এবং তারা যে লর্ড, সেই লর্ডে তারা এখন পরিণত হয়েছে। তো এই জিনিসটা এতদিন মানে একটা রাগ ঢাকের বিষয় ছিল। অনেক সময় আমাদের কাছে মনে হয় যে আমি মানে পেলে শালাকে মেরে দিতাম, কিন্তু তারপর সামনাসামনি মুখে বলতে পারি না, একটা চক্ষু লজ্জা আছে, বিষয় আছে, একটা সামাজিকতার বিষয় আছে। তো এখন সেগুলো কিন্তু সামনাসামনি বলা যাচ্ছে, কারণ এখন আর আমাদেরকে মানে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমলারা হয়তো তারা একসময় মনে মনে এটা পোষণ করতেন যে আমাদেরকে যদি এরকম এলিট হিসেবে স্বীকৃতি দেওয়া হতো, আমাদের সন্তানদের জন্য যদি এরকম আলাদা লেখাপড়ার ব্যবস্থা করা হতো, এই চাষার ছেলেদের সঙ্গে, এই যে রাস্তার ছেলেদের সঙ্গে আমার ছেলে যার শরীর দিয়ে মাখন ঝরে পড়ছে সেই ছেলে একসঙ্গে বসে লেখাপড়া করবে, এটা হয় না, এটা আমার স্ট্যাটাসের সাথে যায় না। আমি যেখানে পাজেরো গাড়িতে চড়ে চলাফেরা করি, আমি রেঞ্জ রোভারে চলাফেরা করি, আর আমার ছেলে ওই নন এসি রুমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, এটা আসলে আমি মেনে নিতে পারছি না। তো এইগুলো তাদের এতদিন মনে ছিল, কিন্তু তারা প্রকাশ করতে পারেনি চক্ষু লজ্জার ভয়ে। তো এখন এই নির্বাচনটার পরে চক্ষু লজ্জাটা আসলে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে পুলিশের গায়ে যদি কাপড় না থাকে আমাদের গায়ে কাপড়ের কি প্রয়োজন? এমন তো না যে আমরাই প্রথম ল্যাংটা। তো এই যে তাদের এই ল্যাংটা তত্ত্বকে এখন আরও বিস্তৃত করে দেওয়ার জন্য তাদের যে মানসিকতা, সেই মানসিকতারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এই সন্তানদের একটি বিশেষ বিশ্ববিদ্যালয় চাওয়ার মাধ্যমে। এবং এটি মূলত এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে ভোট চুরি করে ক্ষমতায় থাকা, এই প্রসেসেরই একটি ফলাফল। দর্শক, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয় বিষয়টি নিয়ে কথা বলি, সেটি হলো যে এই ল্যাংটারা তারা বলছে যে তাদেরকে এই যে মোবাইল কোর্টের যে বিচারের কথা বলা হচ্ছে, এটিকে এখন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেটার জন্য দ্রুত সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, যেন আপিল বিভাগ, যেন সুপ্রিম কোর্ট যেন এই বিষয়টিকে সুরাহা করে। তো এই বিষয়টি আসলে কি? বিষয়টি হলো যে মোবাইল কোর্ট নামক একটি ভ্রাম্যমাণ আদালতের একটি আইন পাশ করা হয়, যে আইনের মাধ্যমে বলা হয় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা বিসিএসের প্রশাসন ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের মধ্যে থেকে কাউকে প্রয়োজন অনুসারে যখন কোনো অভিযান বা যে কোনো কাজে যখন প্রয়োজন হবে, তখন তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে তাকে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেওয়া হবে। তখন তিনি সেখানে গিয়ে উপস্থিত হয়ে তার সামনে ঘটেছে এমন কোনো একটি অপরাধের তিনি শাস্তি দিতে পারবেন। পূর্বে ঘটেছে এমন কোনো অপরাধের শাস্তি কিন্তু মোবাইল কোর্ট দিতে পারবে না, তার সামনে ঘটেছে সে এটার শাস্তি দিতে পারবে, এবং অপরাধীকে সেই অপরাধের কথা স্বীকার করতে হবে। এটি হলো মোবাইল কোর্টের শাস্তি দেওয়ার শর্ত। অপরাধীকে যদি বলা হয় যে আপনি কি খাদ্যে ভেজাল দিয়েছেন, অপরাধী যদি বলে যে না আমি খাদ্যে ভেজাল দেইনি, তাহলে মোবাইল কোর্ট আর সেখানে বিচার করতে পারবে না, এটা তার এখতিয়ারের বাইরে চলে যাবে। তখন এটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করবেন, যারা বিচারিক আদালত রয়েছেন তারা বিচার করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা তো বিচারিক আদালত নন, তারা প্রশাসন ক্যাডার, তারা আমলা। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়টি মনিটর করার জন্য। ইনস্ট্যান্ট তাদের সামনে কিছু ঘটলে ছোটোখাটো একটা সাজা তারা দিতে পারেন, কিন্তু তারা এখন দেখা যাচ্ছে এই ক্ষমতাটাকে বিচারিক ক্ষমতার মতো ব্যবহার করছেন। পুলিশ ধরে নিয়ে আসছে
যে ইউএনওর কাছে, ইউএনও ঘরে বসে থেকে তাকে জেল দিচ্ছেন, বা অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ঘরে বসে থেকে জেল দিচ্ছেন, বাইরে থেকে আটক করে আনা হয়েছে, এরকম কিন্তু এই আইনে কথা বলা নেই। এখানে বলা হয়েছে যে তাদের সামনে ঘটনাটি ঘটতে হবে। তো এই যে তাদের যে আইনের যে কোনো জ্ঞানই নেই, আইনের কোনো জ্ঞানই নেই বেসিক্যালি, যদি মানে একদম অকাট মূর্খ এই আমলারা। যদি আইনের একটা ন্যূনতম জ্ঞান থাকতো, একটা এবিসি জ্ঞান যদি থাকতো, তাহলে তারা এই মোবাইল কোর্টের মতো একটি আইনকে, এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা কোনোভাবেই বলতে পারতো না। হয় এটা জ্ঞান নেই, আর না হলে তারা নিজেদেরকে ওই যে এলিট ক্লাস যেহেতু ভাবছে, তারা ভাবছে যে তাদেরকে বিচারিক ক্ষমতা তো থাকা উচিত, তাদেরকে মান কেন খর্ব করা হচ্ছে, এই দুটোর একটা হবে। যেটি হোক সেটি আমাদের জন্য ক্ষতিকর। তো এই যে মোবাইল কোর্টের যে বিচার পদ্ধতি, এই পদ্ধতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ঘোষণা করেছে যে এটি অসাংবিধানিক। এভাবে মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি এভাবে কারো বিচার করতে পারে না। এইরকম বিচার যদি করতে হয়, সেটা অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরই একমাত্র বিচারিক এখতিয়ার রয়েছে, তারাই শুধু মানুষের বিচার করতে পারবে। তো এই জায়গায় যারা প্রশাসন ক্যাডার রয়েছেন বা আমলা যারা রয়েছেন, তাদের কিন্তু একটা অপমান। আপনারা জানেন যে পূর্বে যখন বিচার বিভাগ পৃথক না ছিল, তখন কিন্তু এদের ক্ষমতা আরও অনেক বেশি ছিল। তো বিচার বিভাগ পৃথক হওয়ার পরে এদের ক্ষমতা অনেকখানি খর্ব হয়েছে। তো সেই জায়গা থেকে এরা তো সেই সময় যে মাজদার হোসেন মামলা, তখনই এরা প্রচুর বাধা দিয়েছে, এবং পরবর্তীতে যখন বিচার বিভাগ পৃথক করণের জন্য যখন নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, সেটির জন্য বাস্তবায়ন না হয়, সেটার জন্যও কিন্তু এই ডিসিরা বা যারা আমলারা তারা কিন্তু প্রচুর বাধা দিয়েছেন, এবং সেটার কারণে কিন্তু এটা করতে কিন্তু অনেক বেশি সময় লেগে গিয়েছিল সে সময়। তো এখন তাদের হাতে সর্বশেষ বিচারিক ক্ষমতা যেটি রয়েছে, সেটি হলো এই যে মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা। তো এই বিচারিক ক্ষমতাটি যখন তাদের কাছে কেড়ে নেওয়া হচ্ছে, তারা কিন্তু ছোটো জগন্নাথে পরিণত হচ্ছে। তো এ থেকে বাঁচতেই মূলত তারা এখন গর্জে উঠেছেন। তারা এখন দাবি করছেন যে তাদের এই বিচারিক ক্ষমতাটাকে স্থায়ী করতে হবে, এবং সেটার জন্য প্রয়োজন হলে সংবিধান সংশোধন করে সেখানে মোবাইল কোর্টকে ঢুকে দেবে। এই সংবিধান কি আপনার বাপের, যে আপনি বললেন আর সংবিধান সংশোধন হয়ে গেল, দিয়ে এরকম একটা অসাংবিধানিক একটা জিনিস 6 মাসের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আইন শিখে আসে, বায়োলজি পাস করে আসে, জুওলজি পাস করে আসে, ইঞ্জিনিয়ারিং পাস করে আসে, এসে বিসিএস পরীক্ষা দিয়ে তারা হয়ে যায় বিসিএস ক্যাডার, দিয়ে তারা এখন বিচারক হবেন। আইনের আপনারা কচু জানেন, কলা জানেন, আপনারা যে বিচার করতে চান, সাহস দেখে অবাক হয়ে যায়। ন্যায় বিচারের বানিয়ে ভাবেই নিবৃতে কাঁদে এদের হাত ধরেই। তো এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের যে এখন প্রসেসটা চলছে, সেই প্রসেসটাকে বাধাগ্রস্ত করে এরা আবার পুনরায় এদের হাতে এই বিচারের দায়িত্বটা নিতে চায়। সেটি কিন্তু এরা প্রকাশ করেছে এদের এই প্রোগ্রামে, এই মন্ত্রীর সামনে এবং অন্যান্য সকল সচিবরা মিলে, যেটা আমাদের ভবিষ্যতের জন্য আসলে খুবই হুমকি স্বরূপ। যে এটা আসলে কিভাবে সম্ভব, এটা বাস্তবায়ন করা বা সম্ভব কিনা, সেটাও তো একটা আলোচনার বিষয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে যেহেতু তারা ভোট চুরি করে সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, তাই তারা এগুলো সরকারের কাছে দাবি করতে পারে যে আপনারা যদি লুটপাট করতে পারেন, আপনারা যদি চুরি চামারি করে জনগণের ঘাড়ে চেপে বসে খেতে পারেন, তাহলে আমলারা দোষ করলাম কোথায়? আমাদেরও তো খাওয়ার হক রয়েছে, আমরাই তো আপনাকে ক্ষমতায় বসালাম। এই যে দুইটি যে বিষয় আলোচনা করলাম, এই দুইটি বিষয়ের মাধ্যমে কিন্তু মূলত এই বিষয়টি প্রকাশ পেয়েছে দর্শক। তো আজকে আলোচনা এই পর্যন্তই, কথা হবে আবারও। আল্লাহ হাফেজ।